আমরা আজকের ভিডিওটিতে জানবো সান্দ্রতা ও পৃষ্ঠটান অধ্যায়ে স্টোকসের সূত্র ও প্রান্তীয় বেগ সম্বন্ধে। তো এর আগের ভিডিওগুলিতে আমরা যখন সান্দ্রতা নিয়ে আলোচনা করেছিলাম তখন দেখেছিলাম যে একটি কঠিন অনুভূমিক তলের উপর দিয়ে একটি তরলকে প্রবাহিত করা হলে তরলে বিভিন্ন স্তরের মধ্যে একটি আপেক্ষিক গতির সৃষ্টি হয় এবং তরলের যে স্তরটি কঠিন অনুভূমিক তলের সাথে স্পর্শ করে থাকে সেটির বেগ প্রায় শূন্য এবং যত উপরের দিকে যাওয়া যায় তত স্তরগুলির বেগ বৃদ্ধি পেতে থাকে। তো এখন দুটি স্তরের মধ্যে আমরা দেখতে পেয়েছিলাম যে এই আপেক্ষিক গতির দরুন যে পশ্চাৎমুখী একটি বল ক্রিয়া করছে সেটি হচ্ছে সান্দ্র বল, অর্থাৎ দুটি তরল স্তরের মধ্যে পশ্চাৎমুখী স্পর্শকীয় বলই হচ্ছে সান্দ্র বল এবং এই সান্দ্র বলের মান হচ্ছে এফ সমান ইটা এ ডিভি বাই ডিএক্স, যেখানে ইটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি বা সান্দ্রতাঙ্ক। এখন ধরো এই ধরনের একটি তরল প্রবাহিত হচ্ছে এবং এর উপরে আরেকটি কোনো কঠিন বস্তু v1 গতিবেগে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এই v1 v প্লাস ডিভি অর্থাৎ যে উপরের স্তরটি আছে তার থেকে এই বেগটির মান হচ্ছে বেশি। তাহলে এই যে কঠিন বস্তুটি, যে তলটি এই তরল স্তরের সঙ্গে স্পর্শ করে আছে, সেই স্তরটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাইবে এবং এই স্তরটিও এই বোর্ডটিকে বা এই কঠিন বস্তুটিকে পিছনের দিকে টানতে চাইবে, কারণ এর বেগ হচ্ছে কম। তাহলে এই কঠিন তল এবং এই তরল স্তরের মধ্যে একটি আপেক্ষিক গতি থাকার জন্য এর উপরে একটি ঘর্ষণ বল বা সান্দ্র বল ক্রিয়া করবে। তাহলে এখানেও এই সান্দ্র বলের মান হবে এফ সমান ইটা এ ডিভি বাই ডিএক্স, অর্থাৎ একটি কঠিন তল ও তরল স্তরের মধ্যে আপেক্ষিক গতির দরুন সান্দ্র বলের মানও হয় ইটা এ ডিভি বাই ডিএক্স। এখন এখানে এই কঠিন বস্তুটি তরলের উপরিতলের উপর দিয়ে গতিশীল এবং এখানে সান্দ্র বলের মান দুটি তরল স্তরের মধ্যে আপেক্ষিক গতির দরুন সৃষ্ট সান্দ্র বলের মানের সঙ্গে সমান। কিন্তু যদি বস্তুটি তরলের উপরিতলের উপর দিয়ে গতিশীল না হয়, তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে গতিশীল হতো, অর্থাৎ ধরো এইভাবে একটি সান্দ্র তরল রাখা আছে, এখন কোনো কঠিন বস্তুকে আমরা ভি বেগে এইভাবে ফেলে দিয়েছি, অর্থাৎ এই বস্তুটি ভি বেগে অভিকর্ষ বলের প্রভাবে এই দিকে গতিশীল। তাহলে এক্ষেত্রে সান্দ্র বলের মান কিন্তু আলাদা হবে, অর্থাৎ আমরা এফ এর মান ইটা এ ডিভি বাই ডিএক্স এই পরিমাণ পাবো না। এখন কতটা পাবো সেটি জানা যায় স্টোকসের সূত্র থেকে। তো এবার আমরা জানবো স্টোকসের সূত্র সম্বন্ধে, কিন্তু স্টোকসের সূত্র সম্বন্ধে জানার আগে আমাদেরকে আরেকটি বিষয় সম্পর্কে জানতে হবে, সেটি হচ্ছে প্রান্তীয় বেগ বা সীমান্ত বেগ এবং ইংরেজিতে যেটিকে বলা হয় টার্মিনাল ভেলোসিটি। এখন ধরো এখানে একটি সান্দ্র মাধ্যম নেওয়া হয়েছে, সেটি তরল হতে পারে বা গ্যাসও হতে পারে। এখন এর মধ্যে দিয়ে কোনো একটি ক্ষুদ্র গোলককে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে ক্ষুদ্র গোলকটি অভিকর্ষজ বলের প্রভাবে নিচের দিকে পড়তে থাকবে। এখন এই ক্ষুদ্র গোলকটি অভিকর্ষজ বলের প্রভাবে নিচের দিকে গতিশীল হওয়ার ফলে এর সংলগ্ন যে স্তরগুলি আছে সেটি তরল হোক বা গ্যাসীয় স্তর হোক একই বেগে গতিশীল হবে আসঞ্জন বলের জন্য, কিন্তু তার পাশের স্তরগুলি একই বেগে গতিশীল হবে না, তাদের বেগ কম হবে। তার পাশের স্তরগুলির বেগ আরো কম হবে, তার পাশের স্তরগুলির বেগ আরো কম হবে। এর ফলে প্রতিটি তরল স্তরের মধ্যে একটি আপেক্ষিক গতির সৃষ্টি হবে এবং সেটিকে বাধা দেবে সান্দ্রতা জনিত বিরুদ্ধ বল, এবং এই সান্দ্রতা জনিত বিরুদ্ধ বলের অভিমুখ হবে এর বিপরীত দিকে, অর্থাৎ উপরের দিকে। এখন এই বস্তুটি যখন তরলের অভ্যন্তরে গতিশীল তখন এই বস্তুটির উপর তিনটি বল কাজ করছে। একটি হচ্ছে অভিকর্ষীয় বল নিম্নমুখী, আরেকটি হচ্ছে সান্দ্রতা জনিত বিরুদ্ধ বল সেটি হচ্ছে ঊর্ধ্বমুখী, এবং আরেকটি হচ্ছে প্রবণতা জনিত ঊর্ধ্বমুখী বল। এখন এই সান্দ্র মাধ্যমের মধ্যে যখন কঠিন বস্তুটি প্রবেশ করে তখন এর বেগ আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে, কারণ প্রবণতা জনিত বিরুদ্ধ বল কম হওয়ার জন্য অভিকর্ষীয় বলের প্রভাবে এর মধ্যে একটি ত্বরণ সৃষ্টি হয়। এর ফলে এই বস্তুটির বেগ আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে, কিন্তু এর বেগ যত বৃদ্ধি পায় তত এখানে এই তরল স্তরগুলির মধ্যে আপেক্ষিক গতির সৃষ্টি হয় এবং এই সান্দ্রতা জনিত বিরুদ্ধ বলের মানও বৃদ্ধি পেতে থাকে।
এবং এক সময় দেখা যায় এই ত্বরণ সৃষ্টিকারী বলের সঙ্গে সান্দ্রতাজনিত বিরুদ্ধ বলটি সমান হয়ে যায়। এর ফলে এই কার্যকর লব্ধি বলের মান এই বস্তুটির উপর শূন্য হয়ে যায়। এর ফলে বস্তুটির আর ত্বরণ থাকে না, অর্থাৎ বস্তুটি সমবেগে চলতে থাকে। এই বেগটিকেই বলা হয় প্রান্তীয় বেগ বা সীমান্ত বেগ। অর্থাৎ কিছুক্ষণ পরে যখন বস্তুটি একটি সমবেগ লাভ করে, সেই সমবেগটিকেই বলা হয় প্রান্তীয় বেগ বা সীমান্ত বেগ। এবং বিজ্ঞানী স্টোকস প্রমাণ করেন যে আর ব্যাসার্ধের একটি ক্ষুদ্র গোলক ইটা সান্দ্রতাঙ্ক বিশিষ্ট কোনো মাধ্যমের মধ্য দিয়ে ভি প্রান্তীয় বেগে পড়তে থাকলে গোলকের ওপর সান্দ্রতাজনিত বিরুদ্ধ বলের মান হয় 6 পাই আর ইটা ভি। এবং এই সমীকরণটিকেই স্টোকসের সূত্র বলা হয়। এবার যদি আমরা কোনো বস্তু কণার সান্দ্র তরলের মধ্যে দিয়ে তার বেগ ও সময়ের লেখচিত্র অঙ্কন করি, তাহলে তার লেখচিত্রটি হয় এই ধরনের। প্রথমে বস্তুটির বেগ বৃদ্ধি পায়, তারপরে বস্তুটির বেগ একই থাকে, এবং এই বেগটিকেই বলা হয় সীমান্ত বেগ বা প্রান্তীয় বেগ। এবার আমরা কোনো বস্তু কণা সান্দ্র মাধ্যমের মধ্যে দিয়ে যখন গতিশীল, তখন তার প্রান্তীয় বেগের রাশিমালা বের করব। তো এখানে ধরা যাক বস্তু কণাটির ব্যাসার্ধ হচ্ছে আর, এবং এই সান্দ্র মাধ্যমের সান্দ্রতাঙ্ক হচ্ছে ইটা, এবং বস্তু কণাটি যখন প্রান্তীয় বেগ লাভ করে তার বেগ হচ্ছে ভি। এখন এই গোলকটির উপাদানের ঘনত্ব যদি রো হয় এবং সেই স্থানের অভিকর্ষীয় ত্বরণ যদি জি হয়, তাহলে গোলকটির ওজন হবে 4/3 πr³ রো জি। 4/3 πr³ হচ্ছে এখানে আয়তন, রো হচ্ছে ঘনত্ব, জি হচ্ছে অভিকর্ষীয় ত্বরণ। তাহলে আয়তন গুণিত ঘনত্ব হচ্ছে ভর, ভর গুণিত অভিকর্ষীয় ত্বরণ হচ্ছে গোলকের ওজন, এবং ওজন মানে হচ্ছে অভিকর্ষীয় বল, এবং সেটি অভিমুখ হচ্ছে নিচের দিকে। এখন এই সান্দ্র মাধ্যমটি ঘনত্ব যদি সিগমা হয়, তাহলে গোলকের উপর ঊর্ধ্বমুখী প্রবণতাজনিত বল হবে 4/3 πr³ সিগমা ইন্টু জি। এখন আমরা জানি প্রবণতা বলের মান হচ্ছে এই গোলকটির দ্বারা যতটা আয়তনের তরল বা গ্যাস অপসারিত হবে তার ওজন। তাহলে এখানে তরল বা গ্যাস অপসারিত হবে 4/3 πr³, এবং তার ওজন বের করতে গেলে ঘনত্ব দিয়ে গুণ করতে হবে এবং সেই স্থানের অভিকর্ষীয় ত্বরণ দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে মাধ্যমের ঘনত্ব হচ্ছে সিগমা এবং জি হচ্ছে সেই স্থানের অভিকর্ষীয় ত্বরণ। তাহলে ঊর্ধ্বমুখী প্লবতা বল হবে 4/3 πr³ সিগমা জি। এখন যেহেতু বস্তুটি তরলের অভ্যন্তরে গতিশীল, তাহলে আমরা এখান থেকে বলতেই পারি যে ঊর্ধ্বমুখী প্লবতা বলের মান হচ্ছে কম এবং অভিকর্ষীয় বলের মান হচ্ছে বেশি। তাহলে নিম্নাভিমুখী কার্যকর বল হচ্ছে বা লব্ধি নিম্নমুখী বল হচ্ছে 4/3 πr³ রো জি মাইনাস 4/3 πr³ সিগমা জি। এখান থেকে আমরা লিখতে পারি 4/3 πr³ রো মাইনাস সিগমা ইন্টু জি। এটির অভিমুখ হবে নিচের দিকে। এখন এই বস্তুটির উপর লব্ধি নিম্নমুখী বলের জন্য বস্তুটির বেগ বৃদ্ধি পেতে থাকে, এবং বস্তুটির বেগ বৃদ্ধি পাওয়ার ফলে সান্দ্রতাজনিত বিরুদ্ধ বলও বৃদ্ধি পায়। এর ফলে এক সময় এই সান্দ্রতাজনিত বিরুদ্ধ বল যখন এই লব্ধি নিম্নমুখী বলের সঙ্গে সমান হয়ে যায়, বস্তুটির বেগ প্রান্তীয় বেগ লাভ করে। অর্থাৎ আমরা লিখতে পারি বস্তুটি যখন প্রান্তীয় বেগ লাভ করবে, তখন 6πr⁰v সমান 4/3 πr³ রো মাইনাস সিগমা ইন্টু জি। এখান থেকে ভি সমান আমরা লিখতে পারি 2/9 r² রো মাইনাস সিগমা জি বাই ইটা। তাহলে এখানে আমরা প্রান্তীয় বেগের রাশিমালা থেকে দেখতে পাচ্ছি প্রান্তীয় বেগ হচ্ছে গোলকটির ব্যাসার্ধের বর্গের সঙ্গে সমানুপাতিক, এবং উপাদানের ঘনত্ব ও মাধ্যমের ঘনত্বের পার্থক্যের সঙ্গে সমানুপাতিক, এবং সান্দ্রতাঙ্ক অর্থাৎ মাধ্যমের সান্দ্রতাঙ্কের সঙ্গে ব্যস্তানুপাতিক। এবার এখানে একটি অঙ্ক দেওয়া হয়েছে। 0.5 সেন্টিমিটার ব্যাসার্ধে একটি বায়ু বুদবুদ স্থিরভাবে একটি তরলের ভিতর 0.5 সেন্টিমিটার/সেকেন্ড বেগে উপরে উঠছে। তরলের ঘনত্ব 2000 কেজি/মিটার কিউব। তরলের সান্দ্রতাঙ্ক নির্ণয় করো।
এখানে বলা হয়েছে বায়ুর ঘনত্ব উপেক্ষণীয়, অর্থাৎ আমাদেরকে শূন্য ধরে নিতে হবে। তাহলে এখানে আমরা প্রান্তীয় বেগ ভি সমান পাচ্ছি 2 এর 9 আর স্কয়ার রো মাইনাস সিগমা ইন্টু জি বাই ইটা। এখান থেকে ইটা সমান আমরা লিখতে পারি 2 এর 9 আর স্কয়ার রো মাইনাস সিগমা ইন্টু জি বাই ভি। এখন এখানে রো মানে হচ্ছে বায়ুর ঘনত্ব অর্থাৎ শূন্য, ভি মানে হচ্ছে বায়ু বুদবুদের বেগ যা উপরের দিকে হচ্ছে অর্থাৎ ঊর্ধ্বমুখী। যখন আমরা প্রান্তীয় বেগের রাশিমালা নির্ণয় করেছিলাম বস্তুটির বেগ ছিল নিম্নমুখী, অর্থাৎ এখানে বেগ হবে মাইনাস। তাহলে এবার আমরা মানগুলি বসাবো। তাহলে ইটার সমান আমরা পাচ্ছি 2 এর 9.0005 স্কোয়ার 0 মাইনাস 2000 সিগমা, অর্থাৎ তরলের ঘনত্ব 2000 কেজি পার মিটার কিউব। তাহলে এখানে 2000। জি মানে হচ্ছে অভিকর্ষ ত্বরণ, তার মান হচ্ছে 9.8। আর ভি মানে হচ্ছে বায়ু বুদবুদ, তার বেগ হচ্ছে 0.5 সেন্টিমিটার পার সেকেন্ড, মিটারে প্রকাশ করলে হবে 0.005 মিটার পার সেকেন্ড। যেহেতু উপরের দিকে উঠছে তাহলে মাইনাস। তাহলে এখান থেকে ইটার সমান আমরা পাচ্ছি 21.7 নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার।